So let's start. What we are trying to do is to solve the time independent Schrodinger equation. তোমার চোখের সামনে আছে এখানে equation 4. এটা হচ্ছে time independent Schrodinger equation. আচ্ছা এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে it's an operator. এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর ফর এ সিঙ্গেল পার্টিকেল। ওই পার্টিকেলটার উপর একটা ফোর্স কার্যকরী আছে, সেই ফোর্সটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স মানে হচ্ছে সেই ফোর্সের করসপন্ডিংলি একটা পোটেনশিয়াল এনার্জি সংজ্ঞায়িত করা যায়। ইন জেনারেল পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ডস আপন ভেক্টর আর। তার মানে যে আমি যদি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস ব্যবহার করি, ইন জেনারেল ভি ডিপেন্ডস আপন আর, ওই অ্যারো ছাড়া আর, ম্যাগনিটিউড অফ ভেক্টর আর, and theta and phi. সেটা জেনারেল। In particular, I assume that V is central. Central potential মানে হচ্ছে V depends only upon one coordinate, এবং সেই কোঅর্ডিনেট হচ্ছে এই ভেক্টর আর এর মডুলাস, depends upon modulus of vector r. ওটা জাস্ট আর দ্বারাই প্রকাশ করব, উপরে অ্যারো দেব না। আরটা কি? সেন্ট্রাল ফোর্স, একটা ফোর্স সেন্টার থাকে, একটা বিন্দু থেকে ফোর্সটা উৎপন্ন হয়, রাইট? ওই বিন্দু থেকে দূরত্ব পর্যন্ত পার্টিকেলটার দূরত্ব শুধুমাত্র ওটার উপরে নির্ভর করবে। ওকে, দূরত্ব তো বিভিন্ন দিকে একই দূরত্বে থাকতে পারে, বিভিন্ন দিকে একই দূরত্ব হলে একই পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি শুধুমাত্র দূরত্বের উপর নির্ভর করে। সেই ধরনের পোটেনশিয়াল এনার্জি যদি হয়, তাহলে আমি দেখিয়েছি যে I can apply the method of separation of variables to solve this differential equation. It's a partial differential equation involving r theta phi. আমি spherical polar coordinates solve করব, তাতে করে আমার separation of variable technique ব্যবহার হবে, টেকনিক অ্যাপ্লাই করা যাবে। আমি যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটস সলভ করতে চাই, তাহলে কিন্তু separation of variable টেকনিক ব্যবহার করা যাবে না। তার কারণ বুঝতে পারছো কি? ভি আমি ধরে নিচ্ছি ভি ইজ সেন্ট্রাল, এটা আমি স্টপ শেয়ার করে, এটা বুঝতে হবে তোমাদের। ভি ইজ সেন্ট্রাল। আচ্ছা, এই ধরো একটা সেন্ট্রাল ফোর্স, এটা কেন্দ্র, পার্টিকেলটা এখানে আছে, পার্টিকেলটার ম্যাস এম, এই ভেক্টরটা হচ্ছে ভেক্টর আর। ভেক্টর আর এর ম্যাগনিটিউডকে বলা হচ্ছে দূরত্ব, এটাকে অ্যারো ছাড়া লিখব। আর সেন্ট্রাল পোটেনশিয়াল মানে হচ্ছে V is a function of R. Theta phi 9. Right? So V is a function of R plus 0 plus 0. Theta উপরে ডিপেন্ডেন্ট না, phi এর উপরে ডিপেন্ডেন্ট না। তাহলে একটা পোটেনশিয়াল যদি কতগুলো ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করে, ইন জেনারেল একটা পোটেনশিয়াল V ধরো 3টা ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করে, R theta phi. ইন জেনারেল সেন্ট্রাল না হলেও চলতো। এটা যদি এমন হতো, ইটস এ ফাংশন অফ আর প্লাস ফাংশন অফ থিটা প্লাস ফাংশন অফ ফাই, এরকম 3টা ফাংশনে যদি ভাগ হয়ে যেত, 3টা টার্ম যদি, এই পোটেনশিয়াল যদি 3টা টার্মের সাম হতো, ফার্স্ট টার্ম ডিপেন্ডস আপন আর, সেকেন্ড টার্ম ডিপেন্ডস আপন থিটা, থার্ড টার্ম ডিপেন্ডস আপন ফাই। এখানে কিন্তু পোটেনশিয়ালটা থিটা এবং ফাই উপরে ডিপেন্ড করে, কিন্তু থিটা ডিপেন্ডেন্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আর এন্ড ফাই ডিপেন্ডেন্স। ফাই ডিপেন্ডেন্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আর এন্ড থিটা ডিপেন্ডেন্স। এখানে ডিপেন্ড করে। এখনো কিন্তু তোমার এই ক্ষেত্রে তোমার সেপারেশন ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করা যাবে। আর পোটেনশিয়ালে যদি এই ডিপেন্ডেন্স নাই থাকে, এটা জিরো, তাহলে তো অবশ্যই করা যাবে। আর পোটেনশিয়াল যদি একেবারে না থাকে, এটাও জিরো, তখনও সেপারেশন ভ্যারিয়েবল অ্যাপ্লাই করা যাবে। আর এটা যদি 3টা ভ্যারিয়েবলের ফাংশন হয় পোটেনশিয়ালটা, তাহলে পোটেনশিয়ালটা একটা বিশেষ ধরনের ফাংশন হতে হবে। ইট উইল বি এ ফাংশন অফ আর প্লাস এ ফাংশন অফ থিটা প্লাস এ ফাংশন অফ ফাই। তখন সেপারেশন ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করা যাবে। ভি যদি শুধুমাত্র আর এর ডিপেন্ডেন্ট হয়, থিটা ফাই এর ডিপেন্ডেন্স যদি না থাকে ভিতে,
So v is a function of r only. Function of theta নাই, function of phi নাই। এখন সেপারেশন ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করা যাবে যদি আমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ব্যবহার করি। বাট আর কি, আমি যদি এখন ইচ্ছা করে চাই, এখন যদি চাই যে আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এটা সলভ করব, তাহলে v becomes a function of r, function of x square plus y square plus z square. It becomes a function of x, y, z. It's a complicated function. This is not equal to function of x plus function of y plus function of z. এরকম হলে কিন্তু সেপারেশন ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করা যেত। v is a function of x, y, z, ঠিক আছে, but is a very special combination of x, y, z. v is a function of r, but r is square root of x square plus y square plus z square. তুই বলতে পারো v তো x, y, z এর ফাংশন। ওকে, ফাংশন is a function of x, y, z, where x, y, z must appear in this special manner. x, y, z r এর উপরে থাকবে, r এর মতো করে থাকতে হবে। This is not equal to a function of x plus function of y plus function of z. ফলে x, y, z কোঅর্ডিনেটস এ, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এ সেপারেশন ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করা যাবে না। শুধুমাত্র স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস এ সেপারেশন ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করা যাবে যদি পোটেনশিয়ালটা হয় সেন্ট্রাল। এই পোটেনশিয়াল যে সেন্ট্রাল হয়, সেই কারণেই আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস ব্যবহার করছি, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস ব্যবহার করছি না। ওকে, লেট মি গো ব্যাক। তাহলে আমি দেখিয়েছিলাম যে প্রথমে এভাবে করেছিলাম, পর্যায় দুই স্টেপে করেছি। ফুল ওয়েভ ফাংশন which is a function of r theta phi, এটাকে এভাবে লেখা যাবে, it's a function of r times function of theta and phi. এখানেও সেপারেশন ভ্যারিয়েবল হলো, সেপারেশন অফ ভ্যারিয়েবল পোটেনশিয়ালে যদি হয় তাহলে ওয়েভ ফাংশনের সেপারেশন ভ্যারিয়েবল হবে, পোটেনশিয়ালে সাম করে সব ভ্যারিয়েবল গুলো সেপারেট হবে। আর ভ্যারিয়েবল একটা ভ্যারিয়েবলের ফাংশন নাও হতে পারে, তখন সেটা জিরো। ওকে, পোটেনশিয়ালে যদি ভ্যারিয়েবলটা সেপারেট হয়ে যায় into different terms, wave function a variable separate হয়ে যাবে into different factors. একটা function of r গুণ একটা function of theta phi. Capital R, which is a function of variable r, is one of the factors. Capital Y, which is a function of the angular coordinates, theta and phi, is the other factor. দুটো ফ্যাক্টরের গুণফল করে সাই হলো। ডান দিকেও ফাংশন অফ থিটা আর থিটা ফাই, কিন্তু বিশেষ ধরনের ফাংশন। এখানে ফাংশন অফ আর আর ফাংশন অফ থিটা ফাই আলাদা হয়ে গেছে। দে হ্যাভ ফ্যাক্টরড আউট। দুটার গুণ, দুটার প্লাস না, দুটার গুণফল, পোটেনশিয়ালে প্লাস। তাহলে আর এর জন্য একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো, ওয়াই এর জন্য একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো, আর ওই সেপারেশন করতে গেলে একটা কনস্ট্যান্ট আসে। তাহলে আর এর ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখো, এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ আর ইজ আ ফাংশন অফ অনলি ওয়ান ভ্যারিয়েবল, ছোট হাতের আর। সো ইটস অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন in terms of the variable little r. But y is a function of two angular variables. So the differential equation for y still remains a partial differential equation. এটা হচ্ছে এটা, এই কনস্ট্যান্ট ল্যামডা আসছে। দ্বিতীয় স্টেপে ওয়াইটাকে আবার দুটো ফ্যাক্টরে ভাগ করব। ওয়ান অফ দ্য ফ্যাক্টরস ইজ আ ফাংশন অফ থিটা অনলি, সেই ফাংশনটাকে প্রকাশ করেছি অ্যাজ ক্যাপিটাল থিটা। ক্যাপিটাল থিটা রিপ্রেজেন্টস আ ফাংশন of the variable represented by little theta. Little theta ke bole polar angle. The other factor is capital phi, which is a function of little phi. Phi is the other angular variable representing the azimuthal angle, that is rotation about the z axis. এভাবে ফ্যাক্টর করা যাচ্ছে। তাহলে থিটার জন্য একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। এখন সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হবে ordinary differential equation in terms of the variable little theta. Capital phi এর জন্য আরেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, সেটাও ordinary differential equation হবে in terms of little phi. আর সেপারেট করার সময় আরেকটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাকে বলছি নিউ। এই করে তাহলে ক্যাপিটাল phi হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন,
ইটস অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখানে নিউ আছে আর ক্যাপিটাল থিটার জন্য একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্যাপিটাল থিটা কিন্তু একটা দুটো কনস্ট্যান্ট আছে, এটা আগের কনস্ট্যান্টটা আর এটা এখন যে সেকেন্ড টাইম যে কনস্ট্যান্টটা হলো সেটা। এটা ক্যাপিটাল থিটার একটা ইকুয়েশন, এটাও অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এইটার ক্যাপিটাল ফাই এর সলিউশন খুব সোজা, এক্সপোনেনশিয়াল সলিউশন আসতে হবে। আমাকে খেয়াল রাখতে হবে যে ক্যাপিটাল ফাই মাস্ট বি কন্টিনিউয়াস, এটা ডেরিভেটিভ কন্টিনিউয়াস হতে হবে। সো ক্যাপিটাল ফাই ইজ এ ফাংশন অফ লিটল ফাই। লিটল ফাইটা হচ্ছে অ্যাজিমিউথাল অ্যাঙ্গেল, রিপ্রেজেন্টস রোটেশন অ্যাবাউট দ্য জেড অ্যাক্সিস। আমি যদি আমার পার্টিকেলটাকে একবার পূর্ণ প্রদক্ষিণ জেড অ্যাক্সিসকে প্রদক্ষিণ করে আসি তাহলে আগের জায়গায় ফিরে আসবে। তার মানে ফাই represents a particular point on the xy plane. Okay. যাই হোক আমি লিটল ফাই এর মান যদি আমি 2 পাই রেডিয়ান বৃদ্ধি করি তাহলে আই কাম ব্যাক টু দ্য সেম পয়েন্ট। পার্টিকেলটা পূর্বের অবস্থানে ফিরে আসে। পূর্বের অবস্থানে ফিরে আসলে পার্টিকেলটা ওয়েভ ফাংশন পূর্বে যা ছিল তাই হবে। তার মানে ওয়েভ ফাংশন মাস্ট বি কন্টিনিউয়াস অ্যাট এভরি ফাই। কারণ ফাইটা যদি আমি 2 পাই করে বৃদ্ধি করতে থাকি বারবার একই জায়গায় ফিরে আসবো। কারণ ফাইটা হচ্ছে একটা ঘূর্ণন, 2 পাই রেডিয়ান করলে পূর্ণ ঘূর্ণন হবে, তাহলে পার্টিকেলটা আগের জায়গায় ফিরে আসবে, ওয়েভ ফাংশনের মান আগের জায়গায় ফিরে আসবে। সেই বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমি ফাইটা পেয়েছি, এইরূপ একটা ফাংশন পেয়েছি। এটা কিন্তু তোমাদের ফাইটা এরকম একটা ফাংশন পেয়েছি। ফাইটা হবে সাম কনস্ট্যান্ট রাখতে পারো না রাখতে পারো, এটা নরমালাইজেশন কনস্ট্যান্ট। ফাইটা হবে এই ধরনের ফাংশন এক্সপোনেনশিয়াল আই এম ফাই, where m is 0 or the integers, either positive or negative. তাহলে কিন্তু এই ফাইটা যদি 2 পাই 4 পাই 6 পাই রেডিয়ান করে বৃদ্ধি করো অথবা কমিয়ে দাও দেখবে যে একই মানে ফিরে আসছে। ওকে, তো ফাইটা হবে এইরূপ। ইচ্ছা করলে আমি এখন এটাকে নর্মালাইজ বের করে ফেলতে পারি ফাইটাকে নর্মালাইজ করে। ফাইটাকে নর্মালাইজ করলে এর মান দাঁড়ায় 2 পাই 1/√2 পাই। ফলে normalized phi depends upon a parameter m is 1/√2 pi e to the power I m phi. m হচ্ছে 0 +-1 +-2। এটা not only normalized but তারা orthogonal বটে, orthonormal set. phi they form a orthonormal set. phi m or phi m prime, phi m star, phi m prime ডিফাই করে যদি ইন্টিগ্রেট করো ফ্রম 0 to 2 পাই 0 হবে, আর m প্রাইম সমান হলে এটা 1 হবে। এটা অর্থোনর্মাল সেট। ওকে, ফাই আমি পেয়েছি। এখন আমি থিটা আনতে চাই। থিটার ডিফারেনশিয়াল ইকুয়েশন খেয়াল করো। থিটার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো এইটা। এগুলো বারবার দেখতে, এগুলো মুখস্থ হয়ে যায়। 1/sin theta d by d theta sin theta times d capital theta by d theta. Capital theta is a function of theta plus lambda হচ্ছে প্রথম সেপারেশন কনস্ট্যান্ট মাইনাস নিউ। এখন তো আমি জানি নিউর মান m স্কয়ার হতে হবে। এই ফাই এর সলিউশন যখন করছিলাম তখন আমি দেখিয়েছিলাম যে কন্টিনিউটি কন্ডিশন স্যাটিসফাই করানোর জন্য নিউর মান হতে হবে m স্কয়ার। m এর মান 0 +-1 +-2। তাহলে ওইভাবে এক্সপোনেনশিয়াল সলিউশন গুলো এসছে। তাহলে নিউ হচ্ছে ইকুয়াল টু m স্কয়ার, এটা আমি জানি। এখন জানলাম আর কি ক্যাপিটাল ফাই এর সলিউশন করতে গিয়ে নিউর মান হচ্ছে m স্কয়ার। এখনো ল্যামডার মান জানি না। ওকে, নিউর মান হচ্ছে m স্কয়ার, আদারওয়াইজ ক্যাপিটাল ফাই এর অ্যাকসেপ্টেবল সলিউশন হবে না। ক্যাপিটাল ফাই এর অ্যাকসেপ্টেবল সলিউশন পেতে গেলে এই কনস্ট্যান্ট নিউ এর মান হতে হবে m স্কয়ার। ওকে, আর m স্কয়ারের মান কত? m স্কয়ারের মান হয় 0, নয় +-1, নয় +-2, 0 অথবা ইন্টিজার্স। ওকে, all integers including 0. তাহলে নিউ ইকুয়াল টু m স্কয়ার বসাবো। এখন m আমি জানি, m 0 +-1 +-2। ল্যামডা জানি না এখন। ল্যামডা কিন্তু মান কি হবে সেটা ওই থিটার সলিউশন করার সময় আমি পাবো। দেখো না কিভাবে পাই।
এখন আমি থেটার সলিউশনে যাচ্ছি। গত ক্লাসে এই পর্যন্ত করেছি, আজকে নতুন জিনিস এখন হচ্ছে এখানে থেটার সলিউশন যেটা পাচ্ছি, থেটার যেটা সলিউশন পাবো সেই সলিউশনকে বলা হবে অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রা পলিনোমিয়াল। ওকে, এই জন্য এটাই হেডিং দিয়েছি আর কি। যাই হোক, এটা পরের কথা। নাও উইল লুক অ্যাট the theta equation 12, যে ইকুয়েশনটা একটু আগে তোমাকে দেখালাম, এই যেটা এখানে আবার রিরাইট করেছি। ইকুয়েশন 12 যেটা থেটার, ক্যাপিটাল থেটার জন্য যে ইকুয়েশন, এখানে আবার দ্বিতীয়বার লেখা হয়েছে। 12 নম্বর ইকুয়েশন লেখা ছিল তখন, সেখানে ছিল নিউ। আমি তো এখন নিউ ইকুয়াল টু এম স্কোয়ার সেটা বসিয়ে দিয়ে থেটার ইকুয়েশন আবার দ্বিতীয়বার লিখলাম। উইথ নিউ ইকুয়াল টু এম স্কোয়ার ইকুয়েশন 12 কি দাঁড়ায়? এই ইকুয়েশন দাঁড়ায়। এই 16 নম্বর ইকুয়েশনটাকে আমাকে সলভ করতে হবে। নিউর মান এম স্কয়ার, ল্যামডা মান এখনো জানা নেই। এই সলিউশন, এই ইকুয়েশনটা সলভ করার আগে তোমাকে চেঞ্জ অফ ভ্যারিয়েবল করে নিলে সুবিধা হয়। এখানে ভ্যারিয়েবল কিন্তু হচ্ছে থেটা। আমি থেটাটাকে ভ্যারিয়েবল না করে আমি একটা নতুন ভ্যারিয়েবল করলাম ওমেগা। এটা ওমেগা লেখার চেষ্টা করেছি, ডাব্লিউ এর মতো হয়ে গেছে। এটা ওমেগা, এটা ছোট হাতের ওমেগা। ইনসিডেন্টালি ছোট হাতের ওমেগা, বড় হাতের ওমেগা তো জানো, এগুলো কিন্তু এই তোমাদের সময় তোমাদের ছোট হাতের ওমেগা কিভাবে লেখে, বড় হাতের ওমেগা কিভাবে লেখে, একটা বই দেখে, ইন্টারনেট দেখে প্র্যাকটিস করে করে এগুলো তোমাদের সুন্দর করে লেখা শিখতে হবে, কারণ এগুলো তোমরা সারা জীবন লিখবে। ওকে, আমার এখনো ভুল হয়, সেটা আমার এডুকেশনের একটা শর্টকামিং। তোমাদের এডুকেশন যাতে শর্টকামিং না থাকে সেটা তৎপর হবে। এগুলো দেখ, ওমেগা এটা হচ্ছে ওমেগা, গ্রিক ডাব্লিউ, ছোট হাতের ওমেগা, এটা হচ্ছে বড় হাতের ওমেগা। ওকে, এটা বড় হাতের ওমেগা। এগুলো লম্বা টেনা গোল, এগুলো তোমাদের শেখার কথা, শিখে প্র্যাকটিস করে শেখার কথা। আমি যে করে এই লম্বাটে করে দিচ্ছি, এটা তো ওমেগা না, বড় হাতের ওমেগা না। ওমেগাটা এখানে সেমি সার্কেলের মতো হয়। তুমি যদি একটা ইলিপসয়েডাল ইলিপস আঁকো তাহলে তো হবে না, তাহলে তো আর ওমেগা হবে না। ওকে, ল্যামডা সাধারণত এইভাবে করে, ল্যামডা অনেকে এইটা ল্যামডা লেখে, এটা ল্যামডা, এটা তো ল্যামডা না। এই সমস্ত শর্টকামিং তোমাদের এখনই ইরেজ করতে হবে, প্র্যাকটিস করে করে, থ্রু প্র্যাকটিস। ওকে, এখনই পিএইচডি করতে যাই যদি এরকম ল্যামডা উল্টা লেখো, তোমার অ্যাডভাইজার কি বলবে? সঙ্গে সঙ্গে তোমাকে বের করে দেবে ইউনিভার্সিটি থেকে। ওকে, তো আমি মেক এ চেঞ্জ অফ ভ্যারিয়েবল। কেন করব? চেঞ্জ অফ ভ্যারিয়েবল করলে সুবিধা হয়, কস এই সমস্ত জায়গায় থেটার ব্যবহার না করে কস থেটা ব্যবহার করা উচিত অ্যাজ মাই ভ্যারিয়েবল। কস থেটার একটা ভ্যারিয়েবল আলাদা নাম দিলাম ওমেগা। তাহলে ডি ওমেগা আর ডি থেটার মধ্যে একটা সম্পর্ক আমার আছে। তাহলে ডি ওমেগা ইকুয়াল টু মাইনাস সাইন থেটা ডি থেটা, আর this function of theta I can consider the function of theta to be a function of omega. So function of theta is now considered as a function of omega. As a function of omega, functional form is not the same. A capital theta, which is a function of little theta, এটার যে functional form, এটাকে আমি যদি এখন ওমেগার ফাংশন হিসেবে চিন্তা করি, ফাংশনাল ফর্ম এক নয়, ডিফারেন্ট ফাংশনাল ফর্ম। P is a different function of omega, then theta a function of capital theta as a function of theta. Capital theta, theta, little theta যেই ধরনের ফাংশন, ক্যাপিটাল পি ওমেগার সে একই ফাংশন না, ভিন্ন ফাংশন, কিন্তু তারা সমান। এটা বুঝতে পারছো? এটা বটেই। তুমি যদি থাকে একটা ফাংশন আছে তোমার f of x equal to x squared, তাহলে এখন ধরো লেট চেঞ্জ অফ ভ্যারিয়েবল, এক্স স্কোয়ার না বলে এক্স স্কোয়ার কে ওয়াই বলি।
ওকে, তাহলে f of x equal to gy. f তো quadratic function of x, g কি quadratic function of y? আমি যদি লিখি f of x equal to f of y, তাহলে তো হলো না। f মানে একটা ফাংশন অফ x, f is a function of x, x স্কয়ার। x এর পরিবর্তে আলফা দাও, আলফা স্কয়ার। x এর পরিবর্তে y দাও, y স্কয়ার। f of x কি f of y? না, x স্কয়ার ইকুয়াল টু y। ও যদি y ইকুয়াল টু x স্কয়ার হয়, তাহলে আমি যদি একটা চেঞ্জ অফ ভ্যারিয়েবল করি x স্কয়ার ইকুয়াল টু y, f of x is a function of y, g is a linear function of y। gy করলে কত? gy করলে y, g আলফা করলে কত? g আলফা করলে আলফা, gx করলে x। x স্কয়ার ইকুয়াল টু x তো না, x স্কয়ার ইকুয়াল টু y যদি y ইকুয়াল টু x স্কয়ার হয় ওই চেঞ্জ অফ ভ্যারিয়েবল করলে, তাহলে f of x ইকুয়াল টু g of y যদি y ইকুয়াল টু x স্কয়ার হয়। ওকে, f is a quadratic function of x, g is the linear function of x। এখানে f of x equal to fy লিখলে ভুল হবে। g as a function of y যেমন ধরনের ফাংশন, লিনিয়ার ফাংশন, f as a function of x একই ফাংশন না, এটা লিনিয়ার ফাংশন, এটা কোয়াড্রেটিক ফাংশন। সুতরাং ওইখানে যখন লিখছো চেঞ্জ অফ ভ্যারিয়েবল করে যখন লিখলে, চেঞ্জ অফ ভ্যারিয়েবল করে যখন লিখবে theta as a function of little theta, চেঞ্জ অফ ভ্যারিয়েবল করলে একই মান হবে, শুধু চেঞ্জ অফ ভ্যারিয়েবল করেছি, কিন্তু becomes a new function of the new variable omega। new variable হচ্ছে omega, p হচ্ছে new function, কিন্তু new function p as a function of omega has the same value as the old function, say capital theta as a function of theta, same value কিন্তু different functions। ওকে, তাহলে এটা চেঞ্জ করে d by d theta কে আমি ইচ্ছে করলে d by d omega সাপেক্ষে প্রকাশ করতে পারি, আর sin theta হচ্ছে 1 minus omega squared, sin square theta হচ্ছে 1 minus omega square। তাহলে খুব সহজেই এই ইকুয়েশনটাকে ইন টার্মস অফ ওমেগা আমি রূপান্তর করে ফেললাম। এটা তোমরা নিজেরা করে দেখবে। ওকে, এটা তো খুব সোজা, তো এটা করা খুব সোজা, এটা তোমাকে করতে হবে। ওমেগা ইকুয়াল টু cos theta, এটা হচ্ছে আমার সংজ্ঞা। সেটা হচ্ছে ওল্ড ভ্যারিয়েবল, ওমেগা হচ্ছে নিউ ভ্যারিয়েবল, তারা রিলেটেড। তাহলে ডি ওমেগা কত? মাইনাস সাইন থেটা ডি থেটা। তাহলে ডি বাই ডি ওমেগা কত? মাইনাস 1 বাই সাইন থেটা ডি বাই ডি থেটা। এই ওমেগার পরিবর্তে মাইনাস সাইন থেটা ডি থেটা লিখলাম। তার মানে ডি বাই ডি থেটা কত? ডি বাই ডি থেটা ইকুয়াল টু মাইনাস সাইন থেটা ডি বাই ডি ওমেগা। যেখানে যেখানে ডি বাই ডি থেটা দেখছো সেখানে এটাকে এইটা দ্বারা রিপ্লেস করো। তাহলে আমি ইকুয়েশন 16, ও আমি তো কিছু তোমাদের তো দেখালাম না কিছু, যাক আমি যেটা এটা তো আগেরটাই দেখছি, স্টপ শেয়ার করে দেখতে হবে। এইটা চেঞ্জ অফ ভ্যারিয়েবল করো, ওমেগা ইকুয়াল টু কস থেটা, তাহলে ডি ওমেগা ইকুয়াল টু মাইনাস সাইন থেটা ডি থেটা। ঠিক আছে, তাহলে ডি বাই ডি ওমেগা কত? ডি বাই ডি ওমেগা, ওমেগা ডি ওমেগার পরিবর্তে এটা লেখো মাইনাস সাইন থেটা ডি থেটা, মাইনাস নিচে নিচে তো ডি ওমেগা, তাহলে নিচে লিখছি সাইন থেটা ডি থেটা, আর ডি বাই ডি থেটা, ডি বাই ডি সাইন থেটা তো হয় না, ডি বাই ডি থেটা। তাহলে ডি বাই ডি থেটা এই সাইন থেটা ওদিকে নিয়ে যাও, মাইনাস ওদিকে নিয়ে যাও, ডি বাই ডি থেটা হচ্ছে মাইনাস সাইন থেটা ডি বাই ডি ওমেগা। যেখানে যেখানে ডি বাই ডি থেটা লিখবে সেখানে দিবে মাইনাস সাইন থেটা ডি ওমেগা, আর সাইন থেটা হচ্ছে মাইনাস 1 মাইনাস ওমেগা স্কয়ার। এটা রিপ্লেস করলেই তুমি পেয়ে যাবে সবকিছু, এভাবে করলেই সব হয়ে যাবে। তাহলে
এটা হলো এটা হলো এখানে সাইন স্কয়ার থিটা আছে, এটা হবে 1 মাইনাস ওমেগা স্কয়ার, এটা ল্যামডা আছে, ক্যাপিটাল থিটা লেখা হবে as a function of p, as a function p is considered to be a function of omega। দেখো d by d theta হচ্ছে এখানে d by d theta হবে মাইনাস সাইন থিটা d by d ওমেগা, তাহলে এখানে একটা মাইনাস সাইন হবে আর সাইন থিটা এই সাইন থিটা কাটাকাটি যাবে, আর এইখানে d by d theta হবে মাইনাস সাইন থিটা d by d ওমেগা, এখানে মাইনাস আগের মাইনাস মিলে প্লাস হবে, সাইন থিটা আগে থেকে ছিল আরেকটা সাইন থিটা আসলো, সাইন স্কয়ার থিটা আসলো, তাহলে এখানে আসবে 1 মাইনাস ওমেগা স্কয়ার d by d ওমেগা 1 মাইনাস ওমেগা স্কয়ার dp by d ওমেগা, ল্যামডা m স্কয়ার আর সাইন স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কয়ার, আর থিটার পরিবর্তে p লিখবে, এই ইকুয়েশন আসবে। এখানে থিটার ডোমেইন কি ছিল? থিটার ডোমেইন কোন ডোমেইনে থিটাটা ভ্যারি করতে করে, কোন ডোমেইনে থিটাটা ভ্যারি করে? থিটা তো রোটেশন, এটা ভ্যারি করে, রোটেশন অ্যাবাউট দি জেড অ্যাক্সিস, থিটাকে বলে অ্যাজিমিউথাল অ্যাঙ্গেল, থিটার মান 0 থেকে 2 পাইয়ের মধ্যে ভ্যারি করবে, তাই তো? সো দ্যাট ইজ দ্য ডোমেইন অফ থিটা। থিটার মান যদি 0 to 2 পাই ভ্যারি করে, তাহলে ওমেগার মান কোন রেঞ্জে ভ্যারি করবে আর কোন ডোমেইনে থাকবে? ডোমেইন অফ ওমেগা ইজ -1 to +1। থিটার মান যখন 0, cos থিটার মান তখন ম্যাক্সিমাম 1, আর থিটার মান যখন পাই তখন cos থিটার মান মিনিমাম, সেটা -1। তাহলে ওমেগা তার মিনিমাম মান -1 এবং তার ম্যাক্সিমাম মান +1, এই ডোমেইনে ভ্যারি করে। ওকে ওকে, ইকুয়েশন 117, ইকুয়েশন পি, যেটা পি এর এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন স্ট্যান্ডার্ড নাও হতে পারে, এটা দেখেই করে দেওয়া যাবে না, এক্সপোনেনশিয়াল অথবা সাইন অথবা কোসাইন, এত সহজ ইকুয়েশন এটা না। এই ইকুয়েশন সলিউশন আনতে গেলে কাট পড়াতে হবে অনেক, দেখেই পি এর সলিউশন বলা যাচ্ছে না। যেখানে দেখেই সলিউশন বলা যায় না, সেই সমস্ত সিচুয়েশন, যেমন ইকুয়েশন 17 এর বেলায় আমি কিভাবে সলিউশনটা শুরু করব? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন, জেনারেল কায়দায় সলিউশন করার কিছু কিছু টেকনিক আছে। একটা বড় টেকনিক হচ্ছে সিরিজ সলিউশন করো। এই সমস্ত বেশিরভাগ ইকুয়েশনে সিরিজ সলিউশন করে, ইনফিনিট সিরিজ সলিউশন করো, দেখো। তারপরে দেখতে হবে যে কোন কোন ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল সলিউশন পেতে হলে ইনফিনিট সিরিজ করা চলবে না, ওই সিরিজকে ট্রাঙ্কেট করতে হবে। ট্রাঙ্কেট করলে ওই সিরিজটার ইনফিনিট সিরিজ হবে না, ওটা হয়ে যাবে পলিনোমিয়াল। অ্যাকসেপ্টেবল সলিউশন করার জন্য আমি তো কোয়ান্টাম মেকানিক্স করছি, যে কোনো সলিউশন আমি নেব না। সলিউশন যদি ইনফিনিট হয়ে যায় কোনো পয়েন্টে, সেটা তো অ্যাকসেপ্টেবল সলিউশন নয়। সলিউশন যদি ডিসকন্টিনিউয়াস থাকে কোনো পয়েন্টে, সেটা তো অ্যাকসেপ্টেবল সলিউশন নয়, সেগুলো বাদ দিতে হবে। তাহলে অ্যাকসেপ্টেবল সলিউশন পেতে হলে দেখা যাবে যে জেনারেল সলিউশন নেওয়া যাবে না, কিছু পার্টিকুলার সলিউশন অ্যাকসেপ্টেবল সলিউশন হবে। সে পার্টিকুলার সলিউশন হয়তো ইনফিনিট সিরিজ নয়, সেগুলো হচ্ছে পলিনোমিয়াল। ওকে, একটা ইনফিনিট সিরিজকে ট্রাঙ্কেট করলে পলিনোমিয়াল হয়। দশম টার্মে যদি ট্রাঙ্কেট করি তাহলে 10th অর্ডার পলিনোমিয়াল এরকম বলে। তাহলে এটা সিরিজ সলিউশন দিয়ে করে। এগুলো আমরা যখন থার্ড ইয়ারে কি সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমাদের এগুলোর পিছনে আমরা মাসের পর মাস সময় দিয়েছি, কোনো লাভ হয়নি। সময় দিয়ে তখন মুখস্থ করেছিলাম, দরকার হয়নি। তখন যে একবার করেছি 100 বছর আগে, একবারই করেছি জীবনে, তারপর আর করি নাই। তারপরে এটা তো যা করেছি, একবার তো করেছি, এটা তো জানি এই সলিউশন হয়। ভুলে গেলে বই দেখে নেই, একবার করেছি জীবনে, সেকেন্ড ইয়ার থাকতে। দ্যাট ওয়াজ 100 years ago।
somewhat less maybe. তোমাদের তাই একবার তোমাদের করতে হবে, এটা এই সলিউশন তোমাদের করে দেখতে হবে, কষ্ট করতে হবে তোমাদের, এমনি এমনি হবে না। এই সলিউশন কি তোমরা দেখেছো কখনো? তোমরা তো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে তোমাদের, ইঞ্জিনিয়ারদের তো এটা বেশি লাগে। ফিজিসিস্টদের চাইতে এই ইকুয়েশনটা লেজেন্ডার পলিনোমিয়াল, ইন পার্টিকুলার মোর জেনারেলি এটা অ্যাসোসিয়েটেড লেজেন্ডার পলিনোমিয়াল। এটার অ্যাকসেপ্টেবল সলিউশন হবে অ্যাসোসিয়েটেড লেজেন্ডার পলিনোমিয়াল। ওকে, কিভাবে আসে দেখো, আমি একটা সিরিজ সলিউশন করে করব। ওকে, তুমি একটা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের বই নাও, অথবা তোমার ম্যাথমেটিক্স ফর সায়েন্টিস্ট এন্ড ইঞ্জিনিয়ার্স, অথবা ম্যাথমেটিক্স ফর ইঞ্জিনিয়ার্স, এই সমস্ত সলিউশন নিয়ে তারা বিস্তারিত আলোচনা করে। লুই পাইপস একটা বই আছে না, ম্যাথমেটিক্স ফর সায়েন্টিস্ট এন্ড ইঞ্জিনিয়ার্স। তোমরা কোন বই পড়তে, ইঞ্জিনিয়ারিং ম্যাথের কোন বই পড়তে? স্যার পাইপস, লুইসেল পাইপসই পড়েছে। পাইপসই পড়েছে, সবাই পাইপস পড়ে, আমরাও পাইপস পড়তাম। ওটা ফর সায়েন্টিস্ট এন্ড ইঞ্জিনিয়ার্স। তাহলে দুই ধরনের ছাত্র এটা পড়ে, ফিজিসিস্টরা পড়ে, ম্যাথমেটিশিয়ানরা পড়ে, ম্যাথমেটিশিয়ানরা পড়ে কিনা জানি না, কেমিস্টরা পড়ে, সায়েন্সের ছেলেমেয়েরা পড়ে, আর ইঞ্জিনিয়ারিং ছেলেমেয়েরা পড়ে পাইপসের বই। আরো বই আছে পাইপসের বই, আর ছাড়া অনেক অনেক বই আছে, হাজারো বই আছে। এবং তোমরা ওই বইটা খুললেই দেখবে স্পেশাল ফাংশন, পাতার পর পাতা এই সমস্ত আলোচনা করে যাচ্ছে তারা। এই পি সম্বন্ধে, পি লিজেন্ডার পলিনোমিয়াল নিয়ে যত ধরনের ফর্মুলা আছে সব ডিরাইভ করছে, বিস্তারিতভাবে ডিরাইভ করছে, পেশেন্টলি করছে। আমরাও খুব পেশেন্টলি করছি। ওকে, মাসের পর মাস গেছে, তাও করেছি এটা। ওকে, তা কিভাবে এটা এখন সলিউশন করতে গিয়ে কি হলো সেটা এখন একটু আলোচনা করে সলিউশনটা কোট করব। সলিউশনটা করব না। ওকে, সিরিজ সলিউশন করতে হয়। তোমরা যদি ভুলে যেয়ে থাকো এটা সলিউশন, এটা একবার তোমাদের জীবনে একবার হলেও করা উচিত। আই সাসপেক্ট যে তোমরা করো নাই এটা। ওই এখানে যেমন ভাষা বলে গেছি এই হয়, তখনও তোমার সাদা এই হয়, সলিউশনটা এই হয়। এই বই দেখে নিও, তোমরা বই দেখে নিচ্ছ, নিজের আর করো নাই কখনো, কিন্তু জীবনে একবার হলে করা উচিত। সেই করার সময় হলো এখন। যাই হোক, এটা সলিউশন করতে গিয়ে কি হয় দেখো। সিন্স ইকুয়েশন 17 is a second order linear ordinary differential equations, it has two linearly independent solutions. এগুলো হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল কথাবার্তা। এই ইকুয়েশনটার দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হবে। ওকে, ম্যাথমেটিক্যালি দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, কিন্তু গ্রহণযোগ্য হবে কিনা সেটা পরের কথা। আমার গ্রহণযোগ্য হতে হবে। পিটা শুধু এই ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করলেই চলবে না, পি এর আরো রিকোয়ারমেন্ট আছে আমার কাছে। পি ইজ এ কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন। কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশনের আরো প্রপার্টি থাকতে হয়, শুধুমাত্র একটা পার্টিকুলার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হলেই চলে না। আরো প্রপার্টি কি থাকতে হবে? পিটা কোনো বিন্দুতে ইনফিনিট হতে পারবে না, পিটা কন্টিনিউয়াস হতে হবে। পি এর তো থিটার ফাংশন, শুধু থিটার ডোমেইনে পি সব পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে। ওই ডোমেনের ভিতরে কোনো পয়েন্টে পিটা ইনফিনিট হলে চলবে না। এই সমস্ত রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না করে তাহলে শুধুমাত্র এটা সলিউশন হলেই চলবে না। কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকবে, অ্যাকসেপ্টেবল আনঅ্যাকসেপ্টেবল, ম্যাথমেটিক্যালি দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকবে। ইট হ্যাজ টু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস except এখন ল্যামডার মান আমি তো জানি না, ওই সলিউশন থেকে আমি দেখব, সলিউশনটা দেখে চিন্তা করে আমি বুঝতে পারবো যে এক্সেপ্ট ফর পার্টিকুলার ভ্যালুজ অফ ল্যামডাটা আননোন ছিল, আমি দেখবো যে আমার দুটো সলিউশনে ইনফিনিটি হয়ে যায়। দুটো বিন্দুতে পড়ি না, পরে বলবো, except for particular values of lambda, both of these are infinite
at omega equal to plus or minus 1 and hence are not physically acceptable. If, however, lambda equal to L into L plus 1 with L a positive integer or 0, one of the solutions is finite everywhere, including omega equal to plus or minus 1, provided that mod m is less than or equal to L, and the other solution is not finite at omega equal to plus or minus 1 for any value of m. কথাটা বুঝতে পারছো? অনেক এখানে করছে। এখানে দেখো প্রবলেম পয়েন্টটা হচ্ছে কিন্তু ওমেগা স্কোয়ার যখন 1 হয়ে যাবে, যখন ওমেগা ইকুয়াল টু প্লাস 1 কিংবা মাইনাস 1, ওমেগা তো ওই মাইনাস 1 প্লাস 1 ওই রেঞ্জের মধ্যে ভ্যারি করে, তাই তো? মাইনাস 1 প্লাস 1 ওই রেঞ্জের মধ্যে থাকবে, মাইনাস 1 প্লাস 1 ইনক্লুসিভ। ওকে, তাহলে ওই দুটো পয়েন্টেই প্রবলেম হয়। ল্যামডার যে কোনো মানের জন্য, একটা আরবিট্রারি মানের জন্য দুটো সলিউশনের দুটোই আনঅ্যাকসেপ্টেবল, কারণ দুটো সলিউশনের দুটোই ওমেগা ইকুয়াল টু মাইনাস 1 এবং ওমেগা ইকুয়াল টু প্লাস 1 এ ইনফিনিট হয়ে যায়, আনঅ্যাকসেপ্টেবল ল্যামডার আরবিট্রারি মান নিলে। তবে রক্ষা, ল্যামডার একটা বিশেষ মান নিলে, ল্যামডার কতগুলো একটা না, ল্যামডার কিছু বিশেষ মানের জন্য আমার একটা সলিউশন অ্যাকসেপ্টেবল হয়। সেই ল্যামডার বিশেষ মানগুলো কি কি? সেই ল্যামডার বিশেষ মানগুলো হচ্ছে এইরূপ। ল্যামডাকে যদি এইভাবে প্রকাশ করি, ল্যামডা ইকুয়াল টু এল ইন্টু এল প্লাস 1, যেখানে এল হতে হবে হয় 0, নয় 1 নয় 2, প্লাস মাইনাস 1 না, 1 2 3, নয় 1 নয় 2, প্লাস মাইনাস 2 না, 2, নয় 3 নয় 4। এই ল্যামডার ইনফিনিট সংখ্যক বিশেষ মান আছে। ল্যামডা এখানে কিন্তু ইনফিনিট সংখ্যক মান, ল্যামডার মানটা এইভাবে প্রকাশ করা হয়েছে, এল ইন্টু এল প্লাস 1। এল একটা সংখ্যা, এল কি সংখ্যা? এল একটা পজিটিভ ইন্টিজার আর 0, তার মানে এল ইকুয়াল টু 0 হতে পারে, 1 হতে পারে, 2 3 4 5 6 যাবে। তাহলে ল্যামডার এই বিশেষ মানটা কয়টা আছে? বিশেষ মান ইনফিনিট সংখ্যক, 0 1 2 3 করে ইনফিনিটি। এই ইনফিনিট সংখ্যক ল্যামডার বিশেষ মানের জন্য যে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাবো, দুটোর মধ্যে একটা ফাইনাইট হবে। যদি ফাইনাইট হওয়ার আর একটা কন্ডিশন, যদি এই যে এম আছে, এখানে যে এম আছে, এম তো প্লাস মাইনাস হতে পারে, যদি এম এর মডুলাস এল এর মডুলাসের চাইতে ছোট কিংবা সমান হয়। If mod m is less than or equal to L, if mod m is less than or equal to L, m এর বেলা mod বলছি কারণ m প্লাস মাইনাস হতে পারে। ধরো m equal to minus 2, ধরো m equal to minus 2, তাহলে এখানে m স্কয়ার আছে, 4 আছে, এখানে 4 আছে। 4 মানে হচ্ছে m স্কয়ার করলে m হয় প্লাস 2 নয় মাইনাস 2, আর ল্যামডা হচ্ছে এল ইন্টু এল প্লাস 1, ল্যামডা হচ্ছে এল ইন্টু এল প্লাস 1। আর ধরো এখানে এম স্কোয়ার, এম ধরো মাইনাস 2, প্লাস 2 হতে পারতো, এম প্লাস 3 হতে পারে, মাইনাস 3 হতে পারে, এম একটা ইন্টিজার, পজিটিভ কিংবা নেগেটিভ, 0 হতে পারে এম। ধরো এম ইকুয়াল টু মাইনাস 2, তাহলে মড এম কত? 2। তাহলে অ্যাকসেপ্টেবল সলিউশন পেতে গেলে মড এম হতে হবে এল এর কম। তাহলে এম যদি মাইনাস 2 দিয়ে শুরু করি, ল্যামডার কি কি মানের জন্য সলিউশন পাবো বলো দেখি? মড এম এর মান হতে হবে এল এর সমান কিংবা এল এর চাইতে কম, অথবা এল এর মান, এখানে ল্যামডার মধ্যে এল আছে, এল ইন্টু এল প্লাস 1, এল এর মান, এল তো পজিটিভ ইন্টিজার, অথবা 0, এম তো নেগেটিভ হতে পারে। তাহলে এল এর মান এই মড এম এর চাইতে বড় কিংবা সমান। তাহলে এম এর মান যদি মাইনাস 2 হয়, এম এর মড এর মান হচ্ছে 2, আর এখানে এল ইন্টু এল প্লাস 1, এল এর মান তাহলে কি হবে? 2 কিংবা 2 এর বেশি। তাহলে এল এর মান হতে পারে 2 3 4 5 6 7 ইনফিনিটি। তাহলে এম ইকুয়াল টু 2 নিয়েও কিন্তু ইনফিনিট সংখ্যক সলিউশন আছে।
m equal to 2 কিংবা -2 নিয়ে ইনফিনিট সংখ্যক সলিউশন হবে, অ্যাকসেপ্টেবল সলিউশন। সেই সলিউশন গুলো করেসপন্ডস টু l equal to 2, 3, 4 ইত্যাদি। ধরো l equal to 4, ওকে, l equal to 4 নিয়ে l ফিক্স করে দিলাম। ধরো এখানে l equal to 4, lambda equal to l into l plus 1, আমি l equal to 4 নিলাম। l equal to 4 নিয়ে আমি কটা সলিউশন পাবো, অ্যাকসেপ্টেবল সলিউশন পাবো? ধরো l equal to 4 নিয়ে তো আমি দুটো সলিউশন পাবো, দুটো ম্যাথমেটিক্যাল সলিউশন পাবো। একটা কখনো গ্রহণযোগ্য না। এই ল্যামডা একটা হচ্ছে দুটো অ্যাকসেপ্টেবল সলিউশনের মধ্যে ল্যামডা ইরূপ নিলেও একটা আনঅ্যাকসেপ্টেবল এল এর যে কোনো মানের জন্য। একটা সলিউশন নিলা, ল্যামডাটাকে এইভাবে ধরলা, এইভাবে ধরার পরেও যে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আছে তার মধ্যে একটা গ্রহণযোগ্য হবে না, ওইটা এল এর মান যাই নাও না কেন ওটা ইনফিনিট হয়ে যাবে at +1 ওমেগা ইকুয়াল টু +1 -1। দ্বিতীয় যেটা আছে সেটা গ্রহণযোগ্য হতে পারে যদি মড m এল এর চাইতে কম হয়, এবং সেই ক্ষেত্রে এটার ইনফিনিট সিরিজ থাকবে না, এটা একটা পলিনোমিয়াল হয়ে যাবে, এটা একটা পলিনোমিয়াল হয়ে যাবে, ফাইনাইট পলিনোমিয়াল হয়ে যাবে। অনেক কিছু আছে এখানে, যাই হোক এটা আস্তে আস্তে এগুলা মাথায় ঢুকবে। তাই বলছি আমি যে প্রশ্ন করেছিলাম, ধরো এখানে ল্যামডা ইকুয়াল টু l into l plus 1, একটা অ্যাকসেপ্টেবল সলিউশন পেলাম। এখানে অ্যাকসেপ্টেবল সলিউশন একটা কেন, কটা পাবো? ল্যামডা ধরলাম l into l plus 1 আর l নিলাম 4। l equal to 4 নিয়ে কটা অ্যাকসেপ্টেবল সলিউশন পাবো, এই কন্ডিশন আসতে হবে। মড m এর মান হতে হবে l এর চাইতে কম। তাহলে l equal to 4 নিয়ে কটা অ্যাকসেপ্টেবল সলিউশন পাবো? l equal to 4 নিয়েছি ধরো, তাহলে অ্যাকসেপ্টেবল সলিউশন মানে অ্যালাউবল m কটা আছে ততগুলো অ্যাকসেপ্টেবল সলিউশন পাবো। l equal to 4 যদি নেই কটা থাকবে বলো দেখি? আমার এই কন্ডিশনটা লাগবে সব সময়। mod m must be equal to less than or equal to l, m plus minus 1 plus minus 2, m 0 plus minus 1 plus minus 2 এভাবে যাবে, l 0 1 2 3 এভাবে যাবে, plus minus 1 plus minus 2 না, 0 1 2 3 এভাবে যাবে, m 0 plus minus 1 plus minus 2 এভাবে যাবে। ধরো আমি l equal to 4 দিলাম, তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করে কটা m পাবো? m কটা পাবো? m এর মান কি হতে পারে? m এর মান 100 হতে পারে? m এর মান 100 হতে এটা হবে না তো, m এর মড তো l এর সমান কিংবা কম, তাহলে m কি কি হতে পারে? l equal to 4 হলে -l থেকে +l এর মধ্যে, -l থেকে +l এক এক করে করে, -4 -3 -2 -1 0 1 2 3 4, এই 9টা m হতে পারে। -l থেকে +1 এক এক করে করে, তার মানে 12 + 1 সংখ্যক সলিউশন আমি পাবো l equal to 4 নিলে। সেই সলিউশন হবে l equal to 4, m equal to -4, 4 -4 4 -3 4 -2 এভাবে করে করে আমি 9টা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাবো। এই 9টা সলিউশন যেটা পাবো সেটা হবে ফাইনাইট পলিনোমিয়াল, সেটা সব জায়গায় ফাইনাইট অ্যাকসেপ্টেবল। এটা আবিষ্কার করতে অনেক কষ্ট করতে হয়। পাইপসের বইটা পড়লে একটা 10 নম্বর পাতায় গিয়ে শুরু করার 10 নম্বর পাতায় গিয়ে এগুলো পাবে। আবার পরম if however, এটা এখান থেকে পড়ি, except for particular values of lambda, lambda কিছু বিশেষ মান যদি আমি না নেই তাহলে both of these solutions are infinite at omega equal to +or -1 and hence are not physically acceptable. If however lambda equal to l into l plus 1 এই মান যদি নেই তাহলে l কত, where with l a positive integer or 0,
one of the solutions is finite everywhere, including omega equal to plus or minus 1, provided, aro condition ache, provided mod m is less than or equal to L, ota accept hobe, and the other, ditiyota, is not finite at omega equal to plus minus 1. এই condition রাখো, এই condition রাখো, no matter. এটা omega equal to plus minus 1 এ finite হবে না. For any value of m. কোনো ভ্যালু m এর জন্য ওটা ফাইনাইট পাওয়া যাবে না, দ্বিতীয়টা। একটা ফাইনাইট পাওয়া যাবে যদি m এর মডের মান l এর চাইতে ছোট হয় অথবা সমান হয়। দ্বিতীয় সলিউশনটা m এর মডের মান যাই হোক না কেন ওটা ফাইনাইট হবে না, ওটা আনঅ্যাকসেপ্টেবল। যেটা অ্যাকসেপ্টেবল সলিউশন ওটা একটা পলিনোমিয়াল। দিস ফাইনাইট সলিউশন ইজ অফ দ্য ফর্ম, এই ফর্মে আছে, p is a function of omega, it's of the form, এই ফর্ম হবে 1 minus omega square raised to the power mod m by 2. m তো নেগেটিভ হতে পারে, তাহলে এখানে একটা সাবস্ক্রিপ্ট m দিতে পারতাম আমি, রাইট? আর এখানে আরেকটা সাবস্ক্রিপ্ট l দিতে পারতাম। দুটো প্যারামিটার উপর নির্ভর করে, l এর উপর নির্ভর করবে সলিউশনটা আর m এর উপর নির্ভর করবে। আর mod m সবসময় l এর চাইতে কম হতে হবে। সাবস্ক্রিপ্টগুলো পরে দেবো, এখন দেখো সলিউশন এই ফর্মে হবে। একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর 1 minus omega square raised to the power mod m by 2 times আরেকটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টরটা ইজ a polynomial of order l minus mod m, polynomial of order l minus mod m, এক এক m এর জন্য এক এক অর্ডার। ফর এ গিভেন l আমার তো 2l plus 1 সংখ্যক সলিউশন আছে corresponding to different values of m having this, satisfying this inequality. এক একটা সলিউশন এক এক অর্ডারের, ওকে? এই পলিনোমিয়াল হবে। আচ্ছা, এখন একটা বিশেষ কেস যদি আমি ধরি, লিজেন্ডার পলিনোমিয়াল কাকে বলে একটু আলোচনা করে নিই। দুটো কেস আমি আলাদাভাবে দেখবো। একটা হচ্ছে m0, m তো আমি 0 নিতে পারি। m0 হলে কি হবে? এটাতে m তো আমি 0 নিতে পারি, কারণ m এর মান তো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস ইত্যাদি হবে। m0 নিয়ে একটা আলাদা করে দেখি। m0 হলে যে সলিউশনটা হবে অ্যাকসেপ্টেবল সলিউশন, সেটাকে বলা হবে লিজেন্ডার পলিনোমিয়াল। সেটাই বিখ্যাত লিজেন্ডার পলিনোমিয়াল। আর m যদি 0 না নেই, ধরো m ইকুয়াল টু নিলাম 2 অথবা m ইকুয়াল টু নিলাম -5, ওকে, তখন এই যে p যেটা পলিনোমিয়াল হবে সেটাকে বলা হয়, p এর যে সলিউশন হবে সেটাকে বলা হবে অ্যাসোসিয়েটেড লিজেন্ডার পলিনোমিয়াল উইথ l ইকুয়াল টু ধরো কিছু একটা আর m ইকুয়াল টু 4। m ইকুয়াল টু 4 হলে l এর মান 4 এর সমান কিংবা 4 এর বেশি হতে হবে। m এর মান, m এর মডুলাসের মান l এর মডুলাস l এর চাইতে বেশি হতে পারবে না, l তো পজিটিভ বটে। আমি শুধু বলতে চাই যে m যদি শূন্য হয় তাহলে p যে সলিউশনটা পাবে, অ্যাকসেপ্টেবল সলিউশন যেটা পাবে, সেটা একটা পলিনোমিয়াল হবে, সেটাকে বলা হবে লিজেন্ডার পলিনোমিয়াল। আর m যদি শূন্য না হয়, ওর যে পলিনোমিয়ালটা পাবে সেটাকে বলা হবে অ্যাসোসিয়েটেড লিজেন্ডার পলিনোমিয়াল। শূন্য হওয়া না নেই কথা। আমি আগে লিজেন্ডার পলিনোমিয়ালটা আলোচনা করে নেই। The physically acceptable solutions, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের physically acceptable solutions with m equal to 0. With m equal to 0, the physically acceptable solutions when m equal to 0 are called Legendre polynomials. If m equal to 0, then physically acceptable solutions exist for any value of L. m 0 হলে L 0 হতে পারে, কারণ আমার তো কন্ডিশন হচ্ছে mod m is less than or equal to L. m যদি 0 হয় তাহলে L 0 হতে পারে, তাহলে equal to 0 m 0 হলে L 1 হতে পারে, কারণ 0 is less than 1, ওটা তো সত্যি। m 0 হলে L 2 হতে পারে, কারণ 0 তো less than 2, ওটা তো সত্যি। তাহলে m 0 ধরলে L এর মানগুলো কি কি হতে পারে? L এর মান 0 1 2 3 4 5 এভাবে ইনফিনিট সংখ্যক ইন্টিজার মান নিতে পারে, ইনক্লুডিং 0। If m equal to 0, then
physically acceptable solutions exist for any value of L. 0, 1, 2, 3, etc. With m equal to 0, or lambda to niche bhabe, lambda equal to L plus L into L plus 1, equation 17 becomes, এই equation টা সহজ হয়ে যায়। 17, এখানে এই টার্মটা কেটে দাও, m equal to 0, তাহলে যেটা থাকলো m equal to 0 পুট করার পরে সেই ইকুয়েশন হলো এটা, d by d omega 1 minus omega square dpl by d omega। তখন তো সলিউশনের শুধুমাত্র এল এর উপর নির্ভর করে, আর এম তো একটা ফিক্সড, m 0, তাহলে m আর 0 লিখতে হয় না, যেটা ফিক্সড, dpl by d omega প্লাস কি m 0 ধরেছি এটা নাই, প্লাস ল্যামডা p, বাট ল্যামডা তো ধরেছি l into l plus 1, তাহলে l into l plus 1 p pl দিব, এক একটা l এর জন্য এক একটা সলিউশন পরে pl। এটাই হচ্ছে বিখ্যাত লেজেন্ডার পলিনোমিয়ালের ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন টার্মস অফ দ্য ভ্যারিয়েবল ওমেগা। অনেক বইতে ওমেগা না বলে এক্স বলে, এক্স ইকুয়াল টু কস থিটা বলে। তুমি ইচ্ছা করলে আবার থিটাতে ফিরে যেতে পারো ইকুয়েশনটা, দরকার নেই সবাই এই ওমেগা ব্যবহার করবে, শুধু সিম্বলটা হয়তো ওমেগা না বলে অনেকে বলবে এক্স। ওকে, আর এখানে যে এই যে পিএল ওমেগা যেটা আছে অ্যাকসেপ্টেবল সলিউশন, দে আর দি লেজেন্ডার পলিনোমিয়াল, তাহলে কিন্তু পলিনোমিয়াল হবে। কেমন হবে? m equal to 0, তাহলে এখানে শুধু পিএল, যেহেতু m equal to 0 আর m equal to 0 না লিখলেও চলে, শুধু পিএল, সব এর জন্য m equal to 0, m equal to 0 ফিক্সড, l যে কোনো মান নিতে পারে, 0, 1, 2, 3 যে কোনো একটা মান নাও l, তাহলে পিএল। এটা তো 1 minus omega square raised to the power 0, এটা 1, তাহলে এটা পলিনোমিয়াল অফ অর্ডার l minus mod n, mod n তো শূন্য, তাহলে pl is a polynomial of order l, এই pl is a polynomial of order l। এই পলিনোমিয়াল গুলোকে বলে লেজেন্ডার পলিনোমিয়াল। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে শুরু করে অথবা আদারওয়াইজ we can show that pl omega, which is a polynomial of order l in omega and satisfies this differential equation, can also be expressed by the Rodriguez's formula. Rodriguez, এটা বোধহয় z হয়, Rodriguez formula, s না z, Rodriguez, স্প্যানিশ। pl কে এইভাবে লেখা যাবে, pl কে যদি এইভাবে লিখি তাহলে আমি দেখাতে পারবো যে pl satisfies this differential equation. Okay, pl কে যদি এইভাবে, রাইট, pl কে এইভাবে লিখলাম, দেখো এটা একটা ফেমাস ফর্মুলা, pl omega is equal to 1 over 2 to the power l, l factorial, dl d omega l, l এর সাপেক্ষে l বার ডেরিভেটিভ করবে, কার? omega square minus 1 raised to the power l, omega square minus 1 raised to the power l, এই ফাংশনটার, এটা হচ্ছে ওমেগার ফাংশন। ওকে, এটাও একটা পলিনোমিয়াল, কারণ এটা raised to the power l, l তো একটা ইন্টিজার, এটা একটা পলিনোমিয়াল হবে। পলিনোমিয়াল অফ অর্ডার এটা কি হবে? পলিনোমিয়াল অফ অর্ডার কত হবে? এটা ওমেগা স্কোয়ার মাইনাস 1 raised to the power l, দিস ইজ রিয়েলি এ পলিনোমিয়াল। কত অর্ডার? এই পলিনোমিয়ালে ওমেগার ম্যাক্সিমাম পাওয়ার কত? 2l। এই পলিনোমিয়ালের ওমেগার ম্যাক্সিমাম পাওয়ার 2l, এই পলিনোমিয়ালের অর্ডার হচ্ছে 2l। সেই 2l অর্ডারের একটা পলিনোমিয়ালকে ওমেগার সাপেক্ষে l বার যদি ডেরিভেটিভ নেই, প্রতিবার ডেরিভেটিভ নেওয়ার পরে ম্যাক্সিমাম পাওয়ারের মান এক এক করে কমে আসে, কমে আসার পরে একটা পলিনোমিয়ালের ডেরিভেটিভ নিলে ওটা পলিনোমিয়াল থাকে কিন্তু অর্ডার এক কমে যায়। This is a polynomial of degree 2l, l বার ডেরিভেটিভ করেছি, l বার ডেরিভেটিভ করার পরে, l বার ডেরিভেটিভ করার পরে যে পলিনোমিয়ালটা থাকলো তার অর্ডার কত? প্রথমে এই পলিনোমিয়ালটা নিয়েছি, ওমেগা স্কয়ার মাইনাস 1 টু দ্য পাওয়ার l, this is a polynomial of order twice l,
এই পলিনোমিয়াল in the variable omega, omega square minus 1 raised to the power L is a polynomial of order twice L in the variable omega. এই ভ্যারিয়েবল কে, এই পলিনোমিয়াল কে ওমেগার সাপেক্ষে L বার ডেরিভেটিভ করলে যে পলিনোমিয়ালটা থেকে যাবে, that will be a polynomial in the variable omega of degree L. এটা কনস্ট্যান্ট। রড্রিগেজ একটা বিশেষ কনটেক্সটে এটা পিএল বের করছিল, এটা একটা কনস্ট্যান্ট দিয়েছে। এই কনস্ট্যান্টটা দিলে পিএল এর কিছু কিছু প্রপার্টি সুন্দরভাবে লেখা যায়, তাই দিয়েছে। এটা না দিয়েও ডিফাইন করা যেত। কারণ দেখো, পিএল যদি একটা সলিউশন হয়, পিএল কে একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ দিলেও সলিউশন থাকবে। তাহলে পিএল এর সঙ্গে একটা কনস্ট্যান্ট দিবে কি দিবে না, এটা সংজ্ঞার ব্যাপার। রড্রিগেজ তার সংজ্ঞায়, পিএল এর সংজ্ঞায় একটা কনস্ট্যান্ট দিয়েছে, টু টু পাওয়ার এল, এল ফ্যাক্টোরিয়াল একটা কনস্ট্যান্ট দিয়ে সংজ্ঞায়িত করেছে। দ্বিতীয় ব্যক্তি এসে যদি এটাকে 1 ধরে করতো তাহলেও হতো, কারণ ওমেগার ফাংশন তো এই জায়গায়, এখানে তো এটা তো কনস্ট্যান্ট। কারণ পিএল যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা স্যাটিসফাই করে, পিএল কে যে কোনো কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলে নতুন পিএল আগের পিএল কে যে কোনো কনস্ট্যান্ট দিয়ে গুণ দিয়ে যে ফাংশনটা হলো সেটাকে বলে নতুন পিএল। নতুন পিএলও একই ফাংশন, একই ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করবে, কারণ এই ইকুয়েশন হচ্ছে লিনিয়ার। ফলে এখানে কনস্ট্যান্টটা কি হবে তোমার সংজ্ঞার ব্যাপার। অতীতে একটা বিশেষ কনটেক্সটে রড্রিগেজ সাহেব এই ফর্মুলা ডিরাইভ করেছিলেন, উনি এই সংখ্যাটা, এই কনস্ট্যান্টটা দিয়েছিলেন। এই কনস্ট্যান্টটা দিলে পিএল এর প্রপার্টি গুলো বিশেষ কিছু কিছু জায়গায় সুন্দর করে লেখা যায়, আর কিছু না, সিম্পলিফাইড হয়। এখানে 1 দিলে ওই পিএল এর কিছু কিছু ফর্মুলায় শেষের দিকে, পরের দিকে ফর্মুলাগুলো একটু কমপ্লিকেটেড হয়। 12 এল প্লাস এল ফ্যাক্টোরিয়াল আগে থেকে দেওয়া থাকলে পিএল এর ফর্মুলাগুলো সোজা হয়। পিএল নিয়ে আরো ফার্দার ফর্মুলা যে ডিডিউস করা হবে সেটা পিএল এর সংজ্ঞার উপর ডিপেন্ড করে। পিএল এর সঙ্গে একটা কনস্ট্যান্ট তুমি ইচ্ছা মতো দিতে পারো, সেই কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করবে পিএল কে নিয়ে পরবর্তী ফর্মুলার কেমন হবে দেখতে, সিম্পল হবে না কমপ্লিকেটেড হবে। এই কনস্ট্যান্ট গুলো কিন্তু নট ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো যেহেতু এইভাবেই ডিফাইন করি আমরা, লিজেন্ডার পলিনোমিয়াল ডিফাইন করে এভাবে ডিফাইন করা যাবে না। তুমি যদি বলো, আমি যদি বলি লিজেন্ডার পলিনোমিয়াল কি, একটা পলিনোমিয়াল, তুমি যদি উত্তর দাও লিজেন্ডার পলিনোমিয়াল এমন একটা পলিনোমিয়াল যে এই ফাংশনটা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে তোমার সংজ্ঞা কিন্তু ইউনিক হলো না, সংজ্ঞাটা ঠিক হলো না। কেন? তোমার সংজ্ঞা আনএম্বিগুয়াস হলো না, অ্যাম্বিগুইটি রয়ে গেল। কি অ্যাম্বিগুইটি? এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলেই চলবে না, কারণ এই ডিফারেনশিয়াল সলভ করলে তো আমি তো সংজ্ঞাটা পিএল, তুমি একটা পিএল লিখলে তোমার পিএল কে আমি 100 দিয়ে গুণ দিয়ে বলবো যে এইটা আমার, এটা নতুন পিএল। তোমার পিএল আমার পিএল, তফাৎ কোথায়? একটাকে কনস্ট্যান্ট দিয়ে গুণ দিয়ে আরেকটা পেয়েছি, দুটোই এই সলিউশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে। তাহলে কোনটা পিএল? সে তাহলে আবার বিশেষভাবে বলতে হবে যে আগেরটা অমুকের পিএল যে বলেছে সেটাই পিএল বলে গণ্য হবে। কিন্তু পিএল ইজ আরবিট্রারি আপ টু নেগেটিভ কনস্ট্যান্ট, আপ টু মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট। এই মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্টটা কি হবে এটা কনভেনশনের ব্যাপার, সেই কনভেনশন আমরা নিয়েছি এখন রড্রিগেজের ফর্মুলা থেকে। এখন যদি আমি এসে বলি এই আমার কনভেনশন এখানে এই কনস্ট্যান্ট থাকবে না, লোকে অ্যাকসেপ্ট করবে না, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমাদের বই খাতায় সব জায়গায় পেপারে পিএল এরকম পিএল করে আমরা ফর্মুলা করেছি। এখন আপনি এসে এখানে বলছেন এই এটা 1, এটা 12 এল ফ্যাক্টোরিয়াল না নিয়ে 1 লিখতে হবে, 1 লিখলে আমি আবার ফর্মুলা চেঞ্জ করবো না, এই 1, এটাই আমার সংজ্ঞা, এইটাই সংজ্ঞা পিএল এর। এই সংজ্ঞা হলে আমি দেখাতে পারবো যে পিএল এই ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে। কিন্তু সংজ্ঞায় আমি বলবো না যে পিএল সেই পলিনোমিয়াল যেটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে। ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করতে হবেই, ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করলেও পিএল ইউনিক নয়। পিএল কে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে
যে নতুন পিএল পাবে সেটাও একই ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করবে। সো পিএল does not become unique. আমাকে একটা ইউনিক পিএল আনতে হবে ইনক্লুডিং কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্টস। ইউনিক পিএল হচ্ছে এটা অ্যাকসেপ্ট করেছি আমরা সেই রড্রিগেজের আমল থেকে। We also have a generating function. এগুলো সব করা আছে। We also have a generating function for Legendre polynomial. দেখো এটা একটা পাওয়ার সিরিজ, একটা ফাংশন নিলাম 1 minus 2s omega plus s square raised to the power minus half. It's a function of omega and s. এই ফাংশনটাকে বলা হবে জেনারেটিং ফাংশন ফর Legendre polynomial. এই ফাংশনটা দেখো is a function of s and omega, s square আছে। If I express this function as a power series of s using binomial theorem, এটা minus half তো এটা একটা infinite series, s এর মান less than 1, s এর মান less than 1, এটাকে আমি যদি expand করি as a power series in s to the power l, sum over l from 0 to infinity. Binomial theorem ব্যবহার করে I can express this side, right hand side, as a power series in s. সেই power series এর coefficient would be a function of omega. এই coefficient গুলোই হবে Legendre polynomial. সেই power series এ lth order term যেটা lth order term এর coefficient হবে Legendre polynomial of order l. সেই s এর power series তো s to the power l, যেই টার্মে s is raised to the power l, সেই টার্মের কোএফিসিয়েন্টকে বলা হবে Legendre polynomial. এইভাবে সংজ্ঞায়িত করতে পারতাম। এভাবে সংজ্ঞায়িত করলে এখন আমি দেখাতে পারবো যে এভাবে যদি সংজ্ঞায়িত করি এই সংজ্ঞা আর এই সংজ্ঞা আইডেন্টিক্যাল। এটা আইডেন্টিক্যাল হয়। এখান থেকে পিএল যা পাবে এটাই পাবে। এখানে এই কনস্ট্যান্ট 2 to the power l ফ্যাক্টর এই কনস্ট্যান্ট সহ পিএল পাবে এখান থেকে যদি বের করো। এই জন্য এই ফাংশনটাকে বলা হবে জেনারেটিং ফাংশন ফর দ্য Legendre polynomial. Legendre polynomialকে আমি জেনারেট করছি এখান থেকে। এই পিএল গুলো এটা হবে, আর এটা হলে আমি দেখাতে পারবো যে এই পিএলটা স্যাটিসফাইজ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এই রড্রিগেজ ফর্মুলা ব্যবহার করে আমি কতগুলো লোয়ার অর্ডার পিএল লিখছি। প্রথম 4টা অর্ডার লিখছি, 0th অর্ডার, মানে l equal to 0, আর সবগুলোর জন্য কিন্তু m equal to 0। m equal to 0 হলে l equal to 0 হতে পারে, 1 হতে পারে, 2, 3, 4, 5 ইনফিনিটি হতে পারে। m সবগুলোর জন্য 0, ফলে আর m আর 0 লিখতে হয় না, শুধু l দিয়ে এগুলোকে ডিস্টিংশন করেছি। ধরো 0th অর্ডার Legendre polynomial p0, এটা 1। 0th অর্ডার, ওকে, সব l equal to 0 পুট করো না এখানে। এটা 1, এটা তো 1, এটা 1, এটা 1, আর এখানে কোনো d by d omega নাই, তাহলে এটা 1। d0 by d omega 0 মানে কোনো ডেরিভেটিভ নাই। 2 to the power 0 is 1, 0 factor is 1, এটাও 1, এটা নাই। এটা কত? ওমেগা স্কয়ার মাইনাস 1 raised to the power 0। ওমেগার মান যাই হোক না কেন, ওমেগার মান মানে ওই ডোমেনের মধ্যে যাই হোক না কেন, -1 থেকে +1 এর মধ্যে থাকতে হবে। ওই ওমেগার মান ওই রেঞ্জে যাই হোক না কেন, p0 এর মান হচ্ছে 1। ওমেগা স্কয়ার -1 raised to the power 0 is 1। তো রড্রিগেজের ফর্মুলা ব্যবহার করে কিছু লোয়ার অর্ডার Legendre polynomial আমি লিখছি। p0 omega is 1, p1 omega is omega। এটা করতে পারবে? p1 omega is omega। এখান থেকে আসো, অথবা এখান থেকে আসতে পারবে। এখান থেকে আসি, p l equal to 1 লিখি। 2 to the power 1 is 2, 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, তাহলে এটা হাফ।
আর L equal to 1, d by d omega, omega square minus 1 to the power half, to the power 1. So d by d omega, এটা omega square minus 1 কে ডেরিভেটিভ করলে শূন্য, ওমেগা স্কয়ার ডেরিভেটিভ করলে 2 ওমেগা, এই 2 আর এখানকার 2 কাটাকাটি যাবে, তাহলে থাকবে ওমেগা। p1 ওমেগা ইজ ওমেগা। একইভাবে তুমি L equal to 2 করো, 3 করো, এখন একটু কমপ্লিকেটেড হবে। L equal to 2 হলে এটা হচ্ছে হাফ 3 ওমেগা স্কয়ার মাইনাস 1, আর p3 ওমেগা হচ্ছে হাফ 5 ওমেগা কিউব মাইনাস 3 ওমেগা। এখন একটা জিনিস খেয়াল করো, ইভেন অর্ডারের ইয়েগুলো পি গুলো, ইভেন মানে কোনগুলো? L equal to 0, 0 কি ইভেন ধরে? L equal to 0, L equal to 2, L equal to 4, L equal to 6, এগুলো হচ্ছে ইভেন। ইভেন অর্ডারের পলিনোমিয়াল গুলো, এখানে মাত্র দুটো ইভেন অর্ডারের লেখা আছে, ওটা দিয়ে হবে। ইভেন অর্ডারের পলিনোমিয়াল গুলো, এখানে চারটার মধ্যে কোন দুটো ইভেন অর্ডারের? p0 ওমেগা হচ্ছে ইভেন অর্ডারের, আর p2 ওমেগা হচ্ছে ইভেন অর্ডার। এটা হচ্ছে L equal to 2, L ইভেন, তাহলে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার লেজেন্ডার পলি ইভেন অর্ডার, এটাও ইভেন অর্ডার, L equal to 0। এই দুটো হচ্ছে p1 আর p3, এই দুটো হচ্ছে অড অর্ডার। p1 এ L কত? L equal to 1, অড নাম্বার। p3 তে L কত? L equal to 3, এটা অড নাম্বার, এটা অড অর্ডার। L equal to 1 হচ্ছে একটা অড অর্ডারের, অর্ডারটা হচ্ছে 1, লেজেন্ডার পলিনোমিয়াল। 3 হচ্ছে আরেকটা অড অর্ডারের লেজেন্ডার পলিনোমিয়াল। ওকে, এখান থেকে কি কি দেখতে পাচ্ছ? কমেন্ট করো। What is the distinction between the even order? এই দুটার সঙ্গে p0 এবং p2 সঙ্গে থেকে ওরা একরকম, ওরা সিমিলার। p0 p2 সিমিলার, p1 p3 আর সিমিলার, কিন্তু p0 p2 they are dissimilar in certain way from p1 and p3. Even অর্ডারের লেজেন্ডার পলিনোমিয়াল গুলো আর ইভেন ফাংশনস অফ ওমেগা, আর এটা তো ওমেগার ফাংশনই নয়। তার মানে ওমেগার ফাংশন মানে সব জায়গায় এটার মান কনস্ট্যান্ট, কিন্তু খেয়াল করো p0 ইজ এন ইভেন ফাংশন অফ ওমেগা। ওমেগা তো ভ্যারি করছে ফ্রম -1 টু +1, তাহলে ইটস এন ইভেন ফাংশন অফ ওমেগা। এটাও ইভেন ফাংশন অফ ওমেগা, ওমেগা স্কয়ার। এটা অড ফাংশন অফ ওমেগা, এটা ইভেন ফাংশন অফ ওমেগা। এগুলো যদি প্লট করো কেমন হবে বলো দেখি? তার মানে দেখো, এটা লিখতে পারি PL of minus omega equal to -1 to the power L PL omega. L যখন ইভেন, -1 to the power L হচ্ছে 1, তার মানে P even L of minus omega equal to P সেই একই L of omega। তো Lটা ইভেন হলে ওমেগাকে মাইনাস ওমেগা দিয়ে রিপ্লেস করলে তাদের কোনো পরিবর্তন হয় না। PL of minus omega is the same as PL of omega যদি Lটা ইভেন হয়, আর Lটা যদি অড হয় তাহলে একটা মাইনাস সাইন আসবে, -1 to the power L। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি অফ দ্য লেজেন্ডার পলিনোমিয়ালস, তাদের প্যারিটি। লেজেন্ডার পলিনোমিয়ালের প্যারিটি, এগুলো বলে ইভেন হবে না অড হবে, সেটা করে প্যারিটি। PL of minus omega is -1 to the power L PL of omega। -1 to the power L 1 হবে যদি L ইভেন, আর -1 to the power L -1 হবে যদি L is odd। তাহলে L ইভেন হলে PLs are even functions of omega, আর L odd হলে PL is an odd function of omega। So parity of PL is even or odd depending upon whether L is even or odd। এগুলো মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস। ডিরাইভ করতে হয়তো ভুলেই যাবে, কিন্তু এই স্টেটমেন্ট গুলো, লেজেন্ডার পলিনোমিয়ালের স্টেটমেন্ট গুলো তোমাদের মনে রাখতে হবে। এটা মনে রাখার মতো একটা জিনিস, এটা বই থেকে দেখে নেওয়া যায়, কিন্তু এটা সবাই মনে রাখে। এক পর্যায়ে গিয়ে অল গ্রাজুয়েট স্টুডেন্টস উইল রিমেম্বার দিস। ওকে,
So PL, Legendre polynomials are even or odd depending on whether L is even or odd. That is, PL of omega is an even function of omega if L is even, and PL of omega is an odd function of omega if L is odd. This can be seen explicitly from 21. এটা কিন্তু আমি এই ইন্ডিভিজুয়াল না দেখে এখান থেকে আমি দেখতে পারতাম, ইকুয়েশন 21 থেকে, এখান থেকে এক্সপ্লিসিটলি দেখছি, অথবা এখান থেকে আমি করতে পারতাম, এখান থেকে। এটা হচ্ছে ওমেগা টু দ্য পাওয়ার 12, এল যদি অড হয়, ওমেগা টু দ্য পাওয়ার 12 কে আমি অড সংখ্যক ডেরিভেটিভ করছি, তাহলে এটা কত, ধরো 3বার ডেরিভেটিভ করলাম, রাইট? এল বার ডেরিভেটিভ করো, ঠিক আছে, এল ধরো অড, ওমেগা টু দ্য পাওয়ার 12 এটাকে এল বার ডেরিভেটিভ করলাম, তাহলে এখানে কি থাকলো, ওমেগা টু দ্য পাওয়ার এল থাকলো। এল যদি অড হয় বাকিগুলো চলে গেল, এল যদি অড হয় তাহলে ওটা অড, এল যদি ইভেন হয় ওটা ইভেন, এখান থেকেও দেখা যাবে, অথবা বেস্ট হচ্ছে এখান থেকে দেখা। ওকে, Legendre polynomial satisfies this orthogonality condition. এটা একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন, এটা লোকে ভুলে যায়, এখানে ফ্যাক্টরটা কি লোকে ভুলে টলে যায়, আমি লোকে ভুলে যায় মানে আমি ভুলে যাই, অন্য লোকে অবশ্যই ভুলে না, সব লোকেই ভুলে না, তবে এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা একটা অর্থোনর্মালিটি অফ দি Legendre polynomials। এটা কিন্তু পাইপস এর বইতে ডিরাইভ করা আছে। এটা ডিরাইভ করতে গেলে হয় তুমি রড্রিগেজ ফর্মুলা দিয়ে শুরু করতে পারো, অথবা এখান দিয়ে শুরু করে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে শুরু করে ওকে করতে পারো। এটা রড্রিগেজ ফর্মুলা দিয়ে করাই ভালো হবে, কারণ এইখানে একটা কনস্ট্যান্ট আসছে, এই কনস্ট্যান্টের মান কত হবে ডিপেন্ড করে পিএল এর সংজ্ঞার উপরে। পিএল এর সংজ্ঞাতে এখানে কনস্ট্যান্ট আছে কি নাই, এখানে সংজ্ঞাতে আমার সংজ্ঞাতে আছে 1/2 টু পাওয়ার এল ফ্যাক্টোরিয়াল। দ্বিতীয় ব্যক্তি যদি অন্যভাবে সংজ্ঞা দেয়, এখানে 1 ধরে বসে, সে দ্বিতীয় ব্যক্তির বেলায় এইখানে ফর্মুলায় ডান দিকে এই কনস্ট্যান্টটা ভ্যারি করবে। ওকে, দ্বিতীয় ব্যক্তি মনে করতে পারে যে আমার ফর্মুলাটা সুন্দর হবে যদি এখানে রাইট হ্যান্ড সাইডে শুধু ডেল্টা এল এল প্রাইম থাকে, এটা যাতে না থাকে। তখন দ্বিতীয় ব্যক্তি বলবে, তাহলে দ্বিতীয় ব্যক্তি চিন্তা করবে, তাহলে আমার সংজ্ঞাকে এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে এই কনস্ট্যান্টটা পরিবর্তন করে এমন ভাবে কনস্ট্যান্টটা নেব যাতে করে আমার এইখানে ডান দিকে 2/2l + 1 না থেকে 1 থাকে, তাহলে ওইখানে কনস্ট্যান্টটা কি নেব, এটা বের করা যায়। কি নেব বলো, কি দিয়ে গুণ দিতে হবে? এখানে তো আসছে 2l + 1, রাইট? এটা যদি স্কয়ার রুট করো, √2 √2/2l + 1, এটা যদি ইনভার্স করো √2l + 1 / 2। এই সংজ্ঞাকে যদি নতুন সংজ্ঞা করি, যা আছে তা তো রইলই, এটাকে গুণ দিয়ে দিব বাই √2l + 1/2, তাহলেই নতুন পিএল, যে নতুন কনস্ট্যান্ট দিয়ে যে নতুন পিএল সংজ্ঞায়িত করলাম, ওই নতুন পিএল এর জন্য এখানে ডান দিকে এটা উঠে যাবে। কারণ এটা তুমি বাঁ দিকে নিয়ে আসো না, বাঁ দিকে নিয়ে আসলে 12 + 1/2 বাঁ দিকে নিয়ে আসবে। এখন 12 + 2 বাঁ দিকে আসলো, 12 + 2 দুটা ফ্যাক্টর করো, √12 + 2 আবার √12 + 1 + 2, একটা 12 + 1 + 2 এটার সঙ্গে দাও, আরেকটা এটার সঙ্গে দাও। তাহলে এখানে যে আগের সংজ্ঞা যে পিএল ছিল সেই সংজ্ঞাকে এই নতুন সংজ্ঞা করো, সে আগের পিএল কে √12 + 1
বাই 2 দিয়ে ভাগ দিয়ে যে নতুন জিনিসটা পাবো সেটাই আমার নতুন পিএল। সেই আমি আর এটা দেখাবো না 12, আমি শুধু পিএল লিখে যাব, কিন্তু আমার মনে মনে আছে আমার পিএলটা এখন নতুন পিএল। আমার নতুন পিএল দিলে ডান দিকের এটা থাকবে না। সেটা অনেকে করে, কিন্তু অনেকে করলেও এটাই করলে ওটা অ্যাকসেপ্ট করে না লোকে। রড্রিগেজের ফর্মুলাটা অ্যাকসেপ্ট করে, এটাই সংজ্ঞা হয়ে গেছে। এখন যতই তুমি চেষ্টা করো না সংজ্ঞা পাল্টে দেবো, এখানে কনস্ট্যান্টটা ওইটা নেব এটা নিব, লোকে অ্যাকসেপ্ট করবে না। একবার নাম লিজেন্ডার পলিনোমিয়াল এইটা, একবার নাম যদি এস্টাবলিশড হয়ে যায় এই নাম পরিবর্তন করা অসম্ভব। ধানমন্ডি 27 নম্বর রোডের নাম কি বলতো? আসল নাম কি? ঢাকা সিটি কর্পোরেশনের খাতায় কি নামে আছে? আমরা তো বলি 27 নম্বর রোড, 27 নম্বর রোড, ওইটাই নাম হয়ে গেছে। এই 27 নম্বর রোডের নাম পরিবর্তন করা সম্ভব না। পরিবর্তন করেছে ঠিকই, কিন্তু আর কেউ অ্যাকসেপ্ট করে নাই। কে নাম কি বলো তো? বলতে পারো? শফিউল বলতে পারো নাম কি আসল নাম? একটা 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 প্লেক আছে, প্লাক না কি বলে, প্লেক বলে না, ওই একটা ইয়ে আছে সাইনবোর্ডের মতো আছে ওখানে ছোট্ট করে এক কোনায়, ওটার নাম হচ্ছে শহীদ কামাল, মানে শেখ সাহেবের ছেলে, বড় ছেলে, শহীদ কামাল সড়ক। কেউ কি জানে এটা শহীদ কামাল সড়ক? কেউ কি ব্যবহার করে? হাসিনা তো 12 বছর রাজত্ব করছে, হাসিনা কি এটা শহীদ কামাল সড়ক করতে পারছে? একবার একটা নাম অ্যাকসেপ্টেড হয়ে গেলে আর সেটা করবে না। আমি যে রাস্তায় থাকি রাস্তার কাছেই অভয় দাস লেন বলে একটা লেন আছে, কামরুন্নেসা স্কুল, তারপরে সেন্ট্রাল উইমেন্স কলেজ ওই রাস্তার উপরে অবস্থিত অভয় দাস লেন। স্বাধীনতার পর পরে আমাদের পাড়ার এক মুক্তিযোদ্ধা এইখানে ঢাকায় এসে মুক্তিযুদ্ধের পরে মারা গেল। মারা যাওয়ার পরে সেই অভয় দাস লেনকে এই মুক্তিযোদ্ধার সাঙ্গপাঙ্গ ফ্যামিলি মিলে অভয় দাস লেনকে বলা হলো, করে নাম চেঞ্জ করে দিল শহীদ মুরাদ সড়ক। যত দোকানপাট আছে সাইনবোর্ডটা পিটে বললো যে সাইনবোর্ডটা কালকের মধ্যে পরিবর্তন করবি, অভয় দাস কেটে দিয়ে শহীদ মুরাদ সড়ক লিখবি। সব সাইনবোর্ড শহীদ মুরাদ সড়ক। ঠিক আছে, আজ থেকে 50 বছর আগে এটা শহীদ মুরাদ সড়ক হয়ে গেছে এবং এটা অফিসিয়ালি হয়ে গেছে। কেউ শহীদ মুরাদ সড়ক আর বলে না, এটা অভয় দাস লেন যে লেন, অভয় দাস লেনই রয়ে গেছে। সাইনবোর্ডে শহীদ মুরাদ সড়ক, কিন্তু এটা অভয় দাস লেন মানুষের মুখে মুখে। এটা আর পরিবর্তন করা যাবে না। এটা এটা বুঝতে, এটা হয়তো প্রেসিডেন্ট জিয়ার সময় চিন্তা করতো যে এটা খুব সহজেই হবে, যে মুক্তিযোদ্ধা মারা গেছে সে আবার বিএনপি পন্থী মুক্তিযোদ্ধা, পরবর্তীতে বিএনপি পন্থী হয়েছে, তখন তার বিএনপি পন্থী ছিল না মুক্তিযুদ্ধের সময়, পরবর্তীতে বিএনপি পন্থা হয়েছে, তারপরে মারা গেছে, তারপরে এটা হচ্ছে আর কি। বিএনপির আমলে ওরা খুব ভেবেছিল যে হিন্দু নাম তো এই অভয় দাস লেন, এই কোয়েন অভয় দাস, 100 বছর আগের অভয় দাসকে ভুলে গেছে, অভয় দাস লেন, কিন্তু মানুষের মুখে মুখে তো অভয় দাস এটাই পরিচিতি। এটা যাই করে না কারণ নাম বদলানো যায় না। 27 নম্বর রোড, 27 নম্বরই রোড। 15 নম্বর বাস স্ট্যান্ড ধানমন্ডি, ওইটা ওই নাম্বার যখন 8 হয়ে গেছে, কেউ আর 8 মানে 15 নম্বর বাস স্ট্যান্ডই। নাম পরিবর্তন করাটা একেবারে সম্ভব না। যাই হোক, এই পিএল গুলোকে, আচ্ছা এটা হচ্ছে অর্থ নর্মালিটি। অর্থ নর্মালিটি ডান দিকে তার 1 না, বলতে পারো অর্থগোনালিটি ফর্মুলা, অর্থগোনালিটি অফ দ্য লিজেন্ডার পলিনোমিয়ালস। এল এবং এল প্রাইম যদি সমান না হয় তাহলে এটা পিএল ওমেগা, পিএল প্রাইম ওমেগা। যদি এটা কমপ্লেক্স হতো তাহলে একটা স্টার দিতাম, কিন্তু পিএল গুলো রিয়েল, পিএল গুলো রিয়েল আমরা নেই। ওকে, একটা কমপ্লেক্স মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট দিয়ে পিএল সংজ্ঞায়িত করতে পারতাম, কিন্তু সেভাবে করি নাই আমরা, পিএল গুলোকে রিয়েল ধরেছি। বেসিক্যালি তারা রিয়েল, আর কমপ্লেক্স করতে গেলে একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে একটা কমপ্লেক্স কনস্ট্যান্ট দিয়ে গুণ দিতে হবে, আর কিছু না। ওকে, এই
in terms of omega integration লিখেছি, আর in terms of theta লিখলে PL cos theta times PL prime cos theta আর sin theta d theta from 0 to 2 pi. এটা হচ্ছে 2 into 12 plus 1 delta L prime. একই, এখানে বাঁ দিকে ভ্যারিয়েবলটা নিয়েছি ওমেগা, আর এখানে বাঁ দিকে ভ্যারিয়েবল নিয়েছি থিটা। ওমেগার সঙ্গে থিটার সঙ্গে কি রিলেশন? ওমেগা cos theta. The Legendre polynomials also obey the closure or completeness condition. এটাকে বলে completeness condition. Okay. Half sum over L 12 plus 1 PL of x prime equal to delta x minus x prime. এটাও পাইপসে বইতে করা আছে। এটাকে বলে কমপ্লিটনেস কন্ডিশন। আমরা কমপ্লিটনেস কন্ডিশন করেছি, কিন্তু তখন এই সিম্বলটা অন্যরকম ছিল, কেট ব্রা দিয়ে সিম্বল দিয়ে করেছি, এখানে কেট ব্রা সিম্বল না, এটা কমপ্লিটনেস কন্ডিশন। এই কন্ডিশনটা বলে, এই কন্ডিশন থেকে আমরা জানতে পারি যে তুমি যদি যে কোনো একটা ফাংশন নাও এক্স এর, একটা সিঙ্গেল ভ্যারিয়েবল যে কোনো ফাংশনটা নাও, কিন্তু একটা কন্ডিশন ওই ভ্যারিয়েবলটার ডোমেইন -1 থেকে +1 থাকতে হবে। পিএল এর ডোমেইন কত? পিএল এর যে ফাংশন অফ ওমেগা, এটা ডোমেইন কত? ওমেগার ডোমেইন কত? -1 to +1। তুমি যদি একটা ফাংশন নাও, বলতে পারো ফাংশন অফ এক্স, অথবা ফাংশন অফ ওমেগা, অথবা ফাংশন অফ ওয়াই, কিছু একটা ফাংশন অফ এ ভ্যারিয়েবল, কিন্তু সেই ভ্যারিয়েবলটার ডোমেইন হচ্ছে -1 to +1। এই ধরনের যে কোনো ফাংশনকে এই পিএল এর সাপেক্ষে প্রকাশ করা যাবে as a linear combination. ওকে, তার মানে এইভাবে প্রকাশ করা সব সময় সম্ভব। এটা বলছে যে এই ফর্মুলাটা বলছে যে if you take any function of x with the condition that x এর domain is -1 to +1 inclusive, সেই ফাংশনকে ওয়েল বিহেভ ফাংশন হতে হবে। অবশ্যই ইনফিনিট ফাংশন হলে চলবে না, ডিসকন্টিনিউয়াস ফাংশন হলে চলবে না। এনি গুড ফাংশন অফ এ সিঙ্গেল ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলটার ডোমেইন -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করে, সেই ফাংশনকে আমি I can always write as a combination, linear combination of the PL of x. So PL of x, they form a complete set, right? এই পিএল এর সাপেক্ষে পিএল গুলোকে বেসিস ধরে I can expand any function of x provided x এর রেঞ্জ or x এর ডোমেইন -1 থেকে +1 এর মধ্যে থাকে, যে কোনো ডোমেইন না, 0 to infinity হলে করা যাবে না। ওকে, এটা বলতে PL of x, they form a complete set. কোন ধরনের ফাংশনের জন্য কমপ্লিট সেট? সেই ফাংশন অফ এ সিঙ্গেল ভ্যারিয়েবল, কিন্তু ভ্যারিয়েবলটার ডোমেইন থাকতে হবে -1 to +1। ওই ধরনের যে কোনো ফাংশনকে পিএল এর সাপেক্ষে প্রকাশ করা যাবে অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন। এটাই কমপ্লিটনেস কন্ডিশন ফর পিএল। এখন আমি পিএল গুলোর একটা বেজে গেছে, আমি এক্ষুনি ছেড়ে দিই, এই গ্রাফটা করে ওই গ্রাফ অফ লেজেন্ডার পলিনোমিয়ালস, ওই যে P0, P1, P2, P3 ইত্যাদি আছে, এই চারটা গ্রাফ আঁকবো। P0 ওমেগা তো 1, -1 থেকে শুরু করে P0 রাখছে, এটা x বলেছি, এটা ওমেগা বলতে পারো, x বলতে পারো, y বলতে, যাই বলো না কেন, এটা x, P0 of x। So P0 of x versus x, -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করে x। So -1 to +1 inclusive, এটাই হচ্ছে the domain of x. And what is the, আচ্ছা ঠিক আছে, P0x is constant 1, it's the even polynomial যেটা,
Legendre polynomial with even Legendre polynomials P0. P0 প্রান্ত বিন্দুতে মান দুই প্রান্ত বিন্দুতে মান 0 মান 1 x equal to 1 যখন এটার মান 1 P0 মান 1 x equal to -1 সেখানেও কিন্তু P0 মান 1 সমান হতে হবে তো কেন্দ্র থেকে সমান দূরত্বে বাঁয়ে ডানে হলে একই মান নিতে হবে তাহলে একেবারে সবচেয়ে রাইট মোস্ট পজিশনে যদি 1 হয় লেফট মোস্ট পজিশনে 1 হতে হবে কারণ এটা তো ইভেন P2 দেখো এটা P2 রাইট এমন ভাবে P2 গুলো ডিফাইন করা হয় ইভেন গুলোকে all Legendre polynomials has the value 1 at x equal to 1 আর x equal to -1 এ ইভেন গুলোর মান 1 অড গুলোর মান -1 ওকে আর অড গুলো কিন্তু সেন্টারে 0 হতেই হবে না তো তাহলে আউট হতে পারে না অন্য সেন্টার ছাড়া অন্য পয়েন্টও 0 হতে পারে ইভেন গুলো সেন্টারে কখনো 0 হবে না ওকে ধরো একটা অড দেখো না P1 of x is equal to x এটা P1 একটাই 0 আছে সেন্টারে আর এটা P3 সেন্টারে তো একটা 0 আছেই P3 আরো দুটো 0 আছে এখানে একটা এখানে একটা সেন্টারে থাকতেই হবে ইভেন গুলো অড গুলো ইভেন গুলোর সেন্টারে 0 থাকতে পারবে না সবচেয়ে ছোটটা L equal to 0 সেটা ইভেন এটার কোনো 0 নাই P2 যখন করলে P2 দুটো 0 আছে একটা এই জায়গায় একটা এই জায়গায় কিন্তু ইভেন গুলোর কেন্দ্রে কখনো 0 হতে পারবে না কেন্দ্র ছাড়া অন্য জায়গায় 0 হতে পারে যেমন P2 কেন্দ্র বাদ দিয়ে এই পয়েন্টে একটা 0 এই পয়েন্টে একটা 0 ওকে অর্ডারের সংখ্যা যত বাড়াবে 0 সংখ্যা তত বাড়বে উঠানামা তত বেশি করবে 0 সংখ্যা তত বেশি বাড়বে তো একটা খেয়াল রাখতে হবে অড গুলোর কেন্দ্রে সবসময় 0 তো আছেই এবং তাদের অর্ডার অনুযায়ী কেন্দ্র ছাড়া অন্য পয়েন্টে 0 থাকতে পারে ইভেন গুলো কেন্দ্রেতে কখনো 0 হবে না 0 যদি থাকে কেন্দ্র বাদ দিয়ে অন্য পয়েন্টে 0 থাকবে তাহলে এভাবে দেখতে পারো P0 L equal to 0 এটা ইভেন কিন্তু কোনো 0 নাই এই ফাংশনটা কোথাও 0 না L equal to 1 P1 এটা অড একটা 0 আছে অড ফাংশন একটা 0 থাকে সেটা কেন্দ্রে হতেই হবে L equal to 2 এটা ইভেন এটা দুটো 0 আছে কোনটাই কেন্দ্রে না ইভেন হলে কেন্দ্রে 0 থাকতে পারে না আর অড হলে কেন্দ্রে একটা 0 থাকতেই হবে কেন্দ্র ছাড়াও বেশি 0 থাকলে কেন্দ্র বাদ দিয়ে অন্য জায়গাও থাকতে পারে L equal to 3 P3 তিনটা 0 আছে তার মধ্যে একটা তো কেন্দ্রে আছেই আরো দুটো আছে যেটা কেন্দ্রের বাইরে এখানে একটা এখানে একটা 0 গুলো কিন্তু সব সমদূরত্বে হতে হবে কারণ এটা অড ফাংশন ইভেন ফাংশন বলা তাই সমদূরত্বে হতে হবে ডান দিকে যা মান বাঁ দিকে একই মান যদি ইভেন হয় আর বাঁ দিকে নেগেটিভ মান যদি অড হয় আর মানটা যদি 0 হয় নেগেটিভ 0 করলে একই তাহলে 0টা ডান দিকে যত দূরে বাঁ দিকে ঠিক তত দূরে একটা 0 থাকতে হবে আর অড হলে মাঝখানে একটা 0 থাকতেই হবে এখন এখানে ছাড়তে হবে তো I'll stop here অ্যাসোসিয়েটেড লেজেন্ডার পলিনোমিয়াল আসতে পারলাম না এখনো এটা আলোচনা করেই আমার খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা শেষ হবে আগামী ক্লাসে শেষ হবে সেটা হবে আমি স্ফেরিক্যাল হারমোনিক্স কি সেটা ডিফাইন করব এবং স্ফেরিক্যাল হারমোনিক্স অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস ইটস এ ম্যাটার অফ ডেফিনিশন সংজ্ঞা আর স্ফেরিক্যাল হারমোনিক্স সব প্রপার্টি গুলো সব বইতে করা আছে
আমি কিন্তু কোনো সলিউশনে করি নাই, সবই রেজাল্ট কোড করছি। এগুলো অতি ইম্পর্টেন্ট রেজাল্ট ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। লেজেন্ডার পলিনোমিয়াল, অ্যাসোসিয়েটেড লেজেন্ডার পলিনোমিয়াল, স্ফেরিক্যাল হারমোনিক্স, এগুলো হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। ওকে, ফিজিক্সও গুরুত্বপূর্ণ, ম্যাথে গুরুত্বপূর্ণ, প্লাস কেমিস্ট্রিতে তো বটেই। কেমিস্ট্রিতে যারা কোয়ান্টাম কেমিস্ট্রি করে তারা আসলে ফিজিক্স করে। কোয়ান্টাম কেমিস্ট্রি ইজ ফিজিক্স। ওকে, তাহলে এখানেই থামিয়ে দিলাম, সব শেয়ার করে, and goodbye for now, end meeting for all. So until next time, goodbye.